হ্যালো স্টুডেন্টস, তো পর্যায় সারণীর লাস্ট টপিকে আমরা দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী এবং পর্যায় ডিটেলস সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? কিন্তু আজকের ভিডিওতে আমরা এই দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থিত এই মৌলগুলো যেগুলো আছে, অর্থাৎ স্পেশালি প্রথম 20টা মৌল ক্যালসিয়াম পর্যন্ত, এই মৌলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, তো চলো খুব বেশি দেরি না করে শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো, প্রথমত একটা কথা বলি, এই পর্যায় সারণীতে যে কটা মৌল আছে তাদের প্রত্যেকেরই অবস্থান বের করতে গেলে প্রথমত আমাদেরকে এদের প্রতি মৌলেরই কি জানতে হবে? অ্যাটমিক নাম্বার। কি? অ্যাটমিক নাম্বার, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কি পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন ফ্লোরিনের যেমন 9, ক্লোরিনের যেমন 17, এরকম ভাবে অন্তত 20টা, প্রথম 20টা মৌল অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত আমাদের জেনে রাখতে হবে। তবেই কিন্তু আমরা যে কোনো মৌলের অবস্থান দীর্ঘ পর্যায় সারণীতে কোথায় আছে সেটা বার করতে পারবো। কিন্তু যদি মুখস্থ না থাকে, অর্থাৎ মনে যদি না থাকে যে কোন মৌলের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক কত, সেক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারবো না। তাই আমাদের প্রথম কাজ কি? আমাদের এটা মনে রাখতে হবে যে কোন মৌলের অ্যাটমিক নম্বর কত। ওকে, তো এবার আসি পরের স্টেপে। দেখো, কোন একটা মৌলের দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান বার করতে গেলে যেমন বললাম যে অ্যাটমিক নম্বর জানা দরকার, এবং সেই অ্যাটমিক নম্বর থেকে কি করব? আমরা তাদের ইলেকট্রন বিন্যাস বের করব, এবং সেই ইলেকট্রন বিন্যাস থেকে কত নম্বর কক্ষে আছে এবং বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, এই দু একটা পদ্ধতি বা নিয়মের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই তার অবস্থান বের করব। তো দেখো, একটা প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই। একটা উদাহরণ দিয়ে বোঝালি তোমরা ব্যাপারটা বুঝতে শুরু হয়ে যাবে, মানে সহজেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ওকে, তো দেখা যাক। প্রথমে আমি একটা এক্সাম্পল নিই, যেমন প্রথমে 20 অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষেত্রে নিচ্ছি। ওকে, দেখো, ক্যালসিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি হবে? প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে? প্রথম কক্ষে থাকে 2টো, দ্বিতীয় এল কক্ষ থাকে 8টা, তৃতীয় এম কক্ষ তাতেও 8টা, এবং এন কক্ষ তাতে থাকে 2টো। যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি নিচে একটু এঁকে দেখাচ্ছি। দেখো, এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষেও 8টা, এবং শেষ কক্ষে থাকে 2টো। তবেই তো 20টা হচ্ছে, 2, 8, 8, 2, তবেই তো 20টা মানে 20টা ইলেকট্রন হচ্ছে। বোঝা যাচ্ছে? এইবার তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এই যে এম কক্ষ, দেখো প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, এবং তৃতীয় কক্ষে এখানে তো 18টা হওয়ার কথা ছিল। কেন? কোন রুল অনুযায়ী? 2n² নিয়ম অনুযায়ী। তবে এটা বলি, এই ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটা হচ্ছে পুরনো পদ্ধতি, কিন্তু তোমাদের মাধ্যমিক পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসই করতে হবে। যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন তোমাদের জন্য আরো একটা নতুন ইলেকট্রন বিন্যাস তৈরি করার পদ্ধতি আছে। ওকে, সেটা লেটেস্ট। সেখানে তোমাদের এই তৃতীয় কক্ষে কিভাবে 18টা ইলেকট্রন হয় সেটা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া আছে। আপাতত তোমরা ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত এই নিয়মটা মেনে ইলেকট্রন বিন্যাস করবে সবাই। ওকে, তো এবার আবার মেইন টপিকে আসি। দেখো, এগুলো মুছে দিই। যেমন দেখো, এখানে তাহলে আমরা কি কি পেলাম? যে ক্যালসিয়ামের 4টে কক্ষ। এইখান থেকে এবার আসি পর্যায় সংখ্যায়, অর্থাৎ এবার আসি পর্যায় এবং শ্রেণীতে বের করতে হবে কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে। দুটোই লিখে দিই। দেখো, এবার পর্যায় কি করে বুঝবো? তাহলে শুনে রাখো, কোন একটা মৌলের সবকটা ইলেকট্রন যতগুলো কক্ষে বর্তমান, অর্থাৎ যতগুলো কক্ষে থাকে ততই তার পর্যায় সংখ্যা। অর্থাৎ এখানে ক্যালসিয়ামের সবকটা ইলেকট্রন কত, কি কি কক্ষে আছে? কে, এল, এম এবং এন, অর্থাৎ কতগুলো? 4টে কক্ষে অবস্থান করছে মোট, তাই তো? অর্থাৎ এর পর্যায় সংখ্যা সেটাও হবে 4। বোঝা গেল? অর্থাৎ পর্যায় সমানই হলো কি? কক্ষের সংখ্যা। অর্থাৎ কোন মৌলের যটা কক্ষ থাকবে, অর্থাৎ যটা কক্ষে ইলেকট্রন থাকবে ততই তার পর্যায় সংখ্যা হবে। দেখো না, তুমি এইখানেতে মিলিয়ে দেখো কত পর্যায় সংখ্যা 4 এসেছে। তো ক্যালসিয়াম এখানে দেখি 1, 2, 3, 4। দেখো, ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়ে আছে। এবার শ্রেণীটা বের করি। দেখা যাক কিভাবে বার করা যায়।
শ্রেণী বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে সব থেকে বাইরের কক্ষ, অর্থাৎ এন কক্ষ। অর্থাৎ এন কক্ষে কতগুলো ইলেকট্রন বর্তমান সেটা। সোজা ভাষা যদি বলি যে বাইরের কক্ষে যটা ইলেকট্রন থাকবে ততই হবে তার শ্রেণী সংখ্যা। অর্থাৎ এখানে কটা, দুটো ইলেকট্রন আছে, তাহলে শ্রেণী সংখ্যা হবে 2। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা কক্ষে যটা ইলেকট্রন থাকে ততই হয় তার শ্রেণী। দেখা যাক মিলিয়ে। তাহলে দেখো এখানে শ্রেণী পেলাম কত, 2, তাই তো? 2 নম্বর শ্রেণীতে যাই, দেখো ক্যালসিয়াম আছে 2 নম্বর শ্রেণী, এবার পর্যায় হলো 4। এই একটা ইজি নিয়মের মাধ্যমে আমরা যে কোনো মৌলের পর্যায় এবং সারণী পর্যায় এবং তার শ্রেণী বের করে ফেলতে পারি। ক্লিয়ার? তো আরেকটা এক্সাম্পল নিই, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ওকে, তো এবারে একটা এক্সাম্পল নিই, সেটা হলো সাপোজ নিচ্ছি সালফার নিচ্ছি। হ্যাঁ, নিচ্ছি সালফার কত, তার পরমাণু ক্রমাঙ্ক হলো 16। কারণ আমরা কি বলেছিলাম যে পরমাণু ক্রমাঙ্কটা অবশ্যই তার মনে রাখতে হবে কোন মৌলের অবস্থান জানতে গেলে দীর্ঘ পর্যায় সারণীতে। তো এখান থেকে আমরা কি বের করব, পর্যায় ও শ্রেণী, এটাই তো বের করবো। দেখেন তাহলে প্রথমে সালফার ইলেকট্রন বিন্যাস করি, কি কে এল এম এইভাবে লিখে রাখি। কে কক্ষে কটা, 2, এল কক্ষে কটা, 8টা, এবং এম কক্ষে কত, 6টা। তবেই তো দেখো 2 8 10 আর 6 16টা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে পর্যায় বের করি। পর্যায় মানে কি আমরা বলেছিলাম যে কক্ষের সংখ্যা, অর্থাৎ সবকটা ইলেকট্রন মিলিয়ে কতগুলো কক্ষের মধ্যে বর্তমান। কটা, এখানে 1টা 2টো এবং 3টে, অর্থাৎ 3টে কক্ষের মধ্যে সবকটা ইলেকট্রন বর্তমান, মানে তার পর্যায়ের সংখ্যা হবে 3। কক্ষের সংখ্যার সাথে পর্যায় সেম। এবার আসি শ্রেণীতে। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝবে, ঠিক আছে? শ্রেণীটা দেখো, শ্রেণীটা মানে কি নিয়ম বললাম, যে বাইরের কক্ষে যটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার শ্রেণী। তার মানে এখানে 6 হওয়া উচিত, কিন্তু আগে পর্যায় সারণীতে খুঁজে দেখি। হ্যাঁ, কোথায় আছে, কত নম্বর শ্রেণী, দেখো 16 নম্বর শ্রেণীতে আছে, কিন্তু এখানে তো 6 লিখেছি। তাহলে এবার কি করে বের করবো, দেখো এর জন্য আরো একটা নিয়ম, যে এটা লিখে দিই, যে যদি বহিস্থ কক্ষে অর্থাৎ বাইরের কক্ষে যদি ইলেকট্রনের সংখ্যা 2 এর বেশি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, শ্রেণী সংখ্যা সমান বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা, বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যুক্ত 10। অর্থাৎ এই কথাটার মানে কি, এই কথাটার মানে এটাই যে যখনই বাইরের কক্ষে 2টোর বেশি ইলেকট্রন হয়ে যাবে, তখন যতগুলো ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ হয়ে যাবে। দেখো এখানে তো যদি আমি 10 যোগ করে দিই তাহলে হয়ে গেল 16। ওকে, অর্থাৎ গ্রুপ বা শ্রেণীর সংখ্যা কত, 16 এলো। এবার দেখো মিলিয়ে দেখো কত, 16 নম্বর গ্রুপ বা শ্রেণী এবং পর্যায় 3। দেখো 3 নম্বর পর্যায় এবং 16 নম্বর শ্রেণী। এই দুটো নিয়ম যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে যে কোনো মৌলের কি অবস্থান তোমরা বের করতে পারবে। ওকে, এবার আসি আরেকটা কথা। ধরো সাপোজ যদি তোমাদেরকে এরকম দিয়ে দেয়, ধরো ক্লোরিন দিয়ে দিল, ওকে, এর অ্যাটমিক নাম্বার কিছু মানে অ্যাটমিক নম্বরও দেয়নি বা অন্য কোনো ইনফরমেশন দেয়নি, সেক্ষেত্রে তোমরা বলে দিল একে দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান বের করো। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? অর্থাৎ কোনো ইনফরমেশন ছাড়া শুধু একটা মৌলের নাম দিয়ে দিল, সেখান থেকে বললো তোমাকে এর অবস্থান বের করো দীর্ঘ পর্যায় সারণীতে, তখন কিভাবে বের করবে? তখন তো সমস্যায় পড়ে যাবে যদি অ্যাটমিক নম্বর না জানো। সেই জন্য আমি প্রথমে কি বললাম, যে মিনিমাম প্রথম 20টা মৌলের অ্যাটমিক নম্বর তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। ওকে, তো দেখো যদি এরকমটা থাকে,
এটার কথা একটু তাড়াতাড়ি করে দিই। এটার অ্যাটমিক নম্বর আমরা জানি 17, মুখস্থ রাখতে হবে। 17 মানে কে এল এম, প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 7টা, হলো 2 8 7। তাহলে পর্যায় কত হবে? নিয়ম অনুযায়ী পর্যায় হবে 3, কারণ 1 2 3টে, তিনটে কক্ষ আছে বলে পর্যায়, তিনটে কক্ষের জন্য পর্যায় 3। এবং শ্রেণী দেখি, শ্রেণী কত? 7 তো হবে না নিশ্চয়ই, কারণ আমরা কি বলেছিলাম 2 এর বেশি যদি বাইরের কক্ষে ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে 10 যোগ হয়ে যাবে, অর্থাৎ 17। দেখি মিলিয়ে দেখি এবার কত? 3 নম্বর পর্যায় এবং 17 নম্বর শ্রেণী। দেখো মিলে গেছে, খুব ইজি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তোমরা নিজেরাও কয়েকটা এক্সাম্পল খাতায় নিয়ে প্র্যাকটিস করে দেখবে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবার যদি আমরা এই ব্যাপারটাকে একটু অপোজিট ডাইরেকশনে ভাবি, ধরো তোমাকে দিয়ে দেওয়া আছে, অবস্থান দিয়ে দিয়েছে কোনো মৌলের, অর্থাৎ শ্রেণী এবং পর্যায় সেগুলো দিয়ে দেওয়া আছে, যে কোন একটা মৌল আছে তার শ্রেণী এত এবং পর্যায় এত, এরকম বলে কিছু একটা বলে দেওয়া আছে। এবং সেখান থেকে তোমাকে বললো যে এই মৌলটার অ্যাটমিক নম্বর অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কটা বের করো। পুরো উল্টো ঘটনাটা। আগেরটা আমরা কি করলাম? অ্যাটমিক নম্বর থেকে পর্যায় অথবা শ্রেণী বের করলাম। এখানে কি বলছে যে পর্যায় এবং শ্রেণী দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাটমিক নম্বর বের করো। তখন কিভাবে বের করবে সেটাও খুব ইজি জিনিস। দেখো একটা এক্সাম্পল করাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো নিচ্ছি কোন মৌলের শ্রেণী যদি আমি নিই 15 এবং তার পর্যায় নিচ্ছি সাপোজ 3। ওকে, তাহলে এখান থেকে যে মৌলটা অ্যাটমিক নম্বর বের করব, কি বের করব? অ্যাটমিক নম্বর। তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। ওকে, ইলেকট্রন বিন্যাস কি? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, কটা কক্ষ হবে সেটা আমাকে জানতে হবে। সেটা কি করে জানবো? প্রথমেই আসবো পর্যায় সংখ্যায়। পর্যায় সংখ্যা কত? 3, তাই তো? পর্যায় সংখ্যা 3। এর অর্থ কি? এর অর্থ হলো যে মোট 3টে কক্ষের মধ্যেই সবকটা ইলেকট্রন বর্তমান, তাই তো? এটাই তো আমরা প্রথমে শিখলাম। তাহলে দেখো এখানে 3, এর অর্থ হলো 3টে কক্ষ বর্তমান মৌলটার মধ্যে। ওকে, কে, এল এবং এম কক্ষ। তো এটা তো গেল পর্যায়ের ব্যাপার। এবার আছে শ্রেণী। শ্রেণী থেকে আমরা কি ইনফরমেশন পাবো? দেখো শ্রেণীতে আমরা জানি শ্রেণীর সংখ্যা হচ্ছে 15। 15 অর্থ কি? 5 + 10, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা কটা? 5টা। এইটা কোথাকার ইলেকট্রন? বাইরের কক্ষের ইলেকট্রন তো। কারণ আমি নিয়মে কি বলেছিলাম একটা, যে যদি বাইরের কক্ষে 2টোর বেশি ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে 10 যুক্ত হয়ে গেলে সেটাই তো শ্রেণী সংখ্যা হয়। তাহলে এখানে মোট কটা? বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, অর্থাৎ এম কক্ষে বা যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন বর্তমান। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এই যে, আশা করি বুঝতে পারছো। এবার বাকি দুটো তো আমরা জানি যে প্রথম কক্ষে থাকে 2টো এবং দ্বিতীয় কক্ষে থাকে 8টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কটা? 2 আর 8 10 আর 5 15, অর্থাৎ 5টা ইলেকট্রন সংখ্যা সমানই 5টা না 15টা। 15টা ইলেকট্রন সংখ্যা সমানই 15টা প্রোটন সংখ্যা। কেননা কোনো প্রসম মৌলের পরমাণুর ক্ষেত্রে যটা ইলেকট্রন হয় তটাই প্রোটন হয়, এবং 15টা প্রোটন সংখ্যা মানে কি? এটাই তো তার অ্যাটমিক নম্বর। অ্যাটমিক নম্বর সমান 15, বা পরমাণু ক্রমাঙ্ক হলো 15। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 15 কার? পরমাণু ক্রমাঙ্ক 15 হলো এখানে যদি খোঁজো ফসফরাস। কার? ফসফরাস। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই অপোজিট ডিরেকশনের হিসেবটাও খুব ইজিলি করে ফেলতে পারবো, শুধু পর্যায় এবং শ্রেণীর যদি নলেজ থাকে সেখান থেকে। ক্লিয়ার? তো আরেকটা এক্সাম্পল করাই। ওকে, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে।
একটু ইজি নি, হ্যাঁ। এবার যেমন ধরো তোমাকে শ্রেণী দিয়েছে 2 এবং পর্যায়ও 2 দিয়ে দিয়েছে, দুটোই 2 দিয়েছে। এখান থেকে দেখি কোনো মৌলের অ্যাটমিক নম্বর বের করি এবং অ্যাটমিক নম্বর থেকে সেই মৌলটার নামটাও বের করে ফেলতে পারবো। দেখা যাক, প্রথমেই কি বললাম যে পর্যায়, পর্যায় কত? 2। এর অর্থ কি? কটা? কক্ষের সংখ্যা। কক্ষ কটা? দুটো, অর্থাৎ কে কক্ষ এবং এল কক্ষ আছে নিশ্চয়ই, অর্থাৎ কে এবং এল কক্ষেতে ইলেকট্রনগুলো বর্তমান আছে সেই মৌলটার, যেটা আমরা বের করব। হলো। এবার শ্রেণীতে আসি। শ্রেণী, এটা তো আরো ইজি, দুটো। দেখো শ্রেণীতে শ্রেণী 2 এর অর্থ কি? অর্থাৎ এর বাইরের পক্ষে দুটো ইলেকট্রন বর্তমান, তাই তো? এর সাথে কোনো 10 বা কিছু যোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কি বলেছিলাম নিয়মে, যদি শ্রেণী 2 হয় এর অর্থ কি? যে সেই মৌলটার বাইরের পক্ষে দুটো ইলেকট্রন বর্তমান, তাই তো? দেখো তাহলে শ্রেণী হচ্ছে 2, অর্থাৎ বাইরের পক্ষে দুটো ইলেকট্রন, এবং পর্যায়ে 2, সেখান থেকে দুটো দুটো কক্ষ পেয়ে গেলাম। এবং প্রথম কক্ষে কটা ইলেকট্রন হয়? দুটো হয়, অর্থাৎ মোট ইলেকট্রন কটা? 2 যুক্ত 2 সমান 4। 4টে ইলেকট্রন সমান 4টে প্রোটন, এবং প্রোটন সংখ্যা মানেই হলো তার অ্যাটমিক নম্বর। অ্যাটমিক নম্বর অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক। এবার পরমাণু ক্রমাঙ্ক 4 কোন মৌলের? দেখে নাও, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। অর্থাৎ বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক সমান 4। ওকে, তো আশা করি তোমরা এই দুটো পদ্ধতি জানতে পারলে। তো আজকে আমরা কি শিখলাম? যে দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করব, তার দু রকম পদ্ধতি। প্রথমে দেখলাম যে অ্যাটমিক নম্বর থেকে, অর্থাৎ কোনো মৌলের অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে সেই মৌলটার দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান বের করা যায় সেটা, এবং তারপরে তার অপোজিটটা, যে কোনো মৌলের যদি শ্রেণী এবং পর্যায় অর্থাৎ অবস্থান বলে দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে তার অ্যাটমিক নম্বর বের করে সেই মৌলটার নাম কি সেটা জানা যায়। এই দুটো প্রসেস সম্পর্কে জানলাম। এবার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আমি আগেও বলেছি অবশ্য, কিন্তু আবার বলছি, যে এই জিনিসটাকে আরো ক্লিয়ার করতে হলে, আরো ক্লিয়ারলি বুঝতে হলে তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। তাই তোমরা নিজেরাই খাতা খুলে কয়েকটা এক্সাম্পল নিয়ে নিজেরা কি করবে? নিজেরাই প্র্যাকটিস করবে। ওকে, তো আজ এতটুকুই। আবার নেক্সট টপিক নিয়ে আলোচনা যখন হবে তখন তোমাদের সাথে দেখা হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেই, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস।